নমস্কার বন্ধুরা, আমি আরতি সরকার। আপনারা সবাই আমাকে চেনেন। কেউ আমাকে ভালোবাসেন, আবার কেউ আমাকে ভালোবাসেন না। কেউ আমাকে চান, আবার কেউ আমাকে চান না। কিন্তু আমি যে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আপনাদের এই কাজটা আমার করতে খুব ইচ্ছে হচ্ছিল, তাই আমি আবার শহরে চলে এসেছি। কিন্তু আমি মাঝে একবার বলেছিলাম যে আমি কেন রান্নাটা ছেড়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আমি সেটা শেয়ার করব। আমাদের ফ্যামিলিটা তো অনেক বড় ছিল, শ্বশুরবাড়ির ফ্যামিলিটা। আর আমি খুব ছোট্ট বয়সে বিয়ে করেছি, তখন আমার 16 বছর মানে পেরিয়েছে। 17তে আমি পা দিয়েছি, তখন আমার বিয়ে হয়েছে। কিন্তু বিয়ের পর থেকে পুরো বউভাত আর অষ্টমঙ্গলার মাঝখানে যেই কয়দিন হয়, সেই কয়দিন আমার স্বামী আমার পাশে থাকতো সবসময়। কিন্তু যখন 1 মাসও হয়নি ও চলে গেল ডিউটিতে। ও হচ্ছে সিআরপিএফে চাকরি করতো। কিন্তু ও বছরে আসতো দুবার, একবার 10 দিনের, একবার 15 দিনের আসতো। কিন্তু সেই পরিমাণে কোনোদিনও ওকে আমি কোনোদিনও কাছে পাইও নি। এবং আমার সাথে কোনো সময় তখনকার দিনে, মানে আজ থেকে প্রায় 28 বছরের আগের কথা বলছি, তখনকার দিনে তখন ভাবতো যে বাবা মা কী ভাববে, বউর সাথে কথা বললে, বউর সাথে গল্প করলে কী ভাববে, বা বাইরে কোথাও নিয়ে গেলে সেখানে কী ভাববে, পাড়ার লোকরা কী ভাববে। সেই জন্য আমার স্বামী কিন্তু অনেস্ট ছিল, কিন্তু আমার প্রতি তার কেয়ার খুব কমই ছিল, কারণ ওর বাবা মাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো। কিন্তু আমাকে ভালোবাসতো, খুব ভালোবাসে, এখনও পর্যন্ত ভালোবাসে। সেই জন্যই আমি চোখ মুখ বুঝে, তখন আমি একটু বোকাও ছিলাম, আমি একটু বুঝতাম না, যা বোঝাতো তাই বুঝতাম, তাই শুনতাম। সেই জন্য কি আমার মনে না তখনকার অত কষ্ট দুঃখ আসতো না, কিন্তু কষ্ট হতো। কিন্তু আমি কষ্ট হতো তখন আমি এই কষ্ট শেয়ারটা আমি আমার বাপের বাড়িকেও কাউকে বলতে পারতাম না, বাবা মা ভাই কাউকে বলতে পারতাম না, এমনকি আমার স্বামীকেও বলতাম না। আর যখন মাঝখানে যখন আমার সন্তান যখন, তার 2 বছর পর আমার সন্তান আমার যখন গর্ভে আসলো তখন কী হতো, ওকে কষ্ট হতো, তো ওকে বুকে জড়িয়ে কান্না করতাম। কান্না করলেও কি তখন শ্বশুরবাড়ির লোকেরা যদি দেখতো আমি কান্না করছি, তখন আমাকে উল্টো এসে আমাকে বকতো, কিন্তু কখনো সান্ত্বনা দেয়নি। এমনকি এত আমি তো খুব গরিব ঘরের মেয়ে ছিলাম না। আমি ছিলাম সত্যি সত্যি, আমার হাজব্যান্ড এখনও বলে যে তোমার বাবার প্রচুর পয়সা ছিল। কিন্তু আমাদের এখানে আমার শ্বশুরবাড়ির কেউরা এখন জানি না কি বলবে, আমি এখন ভয় পাই না কাউকে, কারণ আমি অনেক কষ্ট করেছি 28টা বছর। আমার শাশুড়ি আমাকে প্রচণ্ড পরিমাণে আমাকে টর্চারিং তো করেছে, এবং কি বাড়ির সমস্ত কাজ থেকে আমাকে মানে করতেই হতো। রাত জেগে থাকতাম, কখন ভোর হয়ে যায় ঘুমাতে পারতাম না। যে ভোর হয়ে গেলে যে যদি ঘুমিয়ে পড়ি তখন কাজ করতে পারবো না, সেই জন্য আমাকে জানি উল্টোপাল্টা আমাকে সবসময় বলতেই থাকবে। সেই জন্য এই অভ্যাসটা আমার হয়ে গেছে। রাত জাগাটা আমার তখন থেকেই আমার রাত জাগাটা হয়ে গেছে। সেই জন্য কি আমার ঘুম আমার চোখ থেকে চলেই গেছিলো প্রায়। যখন এখান থেকে যখন শ্বশুরবাড়িতে পুজোর সময়, দুর্গা পুজোর সময় কখনো আমাকে বাড়িতে যেতে দিত না। কিন্তু নিজের মেয়েরা জামাইরা আসতো, তাদের নিয়ে আনন্দ ফুর্তি সবই করতো। হ্যাঁ, আর আমি একা একা সেই সন্ধ্যার সময় সেই কী বলতো, আমাদের পাশে আমাদের ঘরের সামনে একটা ড্রেন ছিল, ছোট্ট একটা ড্রেন ছিল। সেই ড্রেনের মধ্যে মানে তাও কি আমার শ্বশুর ঘরের সামনে বসতাম না, কিন্তু আমার জ্যাঠা শ্বশুরের ঘরের সামনে যে ড্রেনটা ছিল রাস্তায়, সেখানে বসে থাকতাম, একা একাই বসে থাকতাম, আর একা একা ভাবতাম আর কান্না করতাম ওখানে। কিন্তু এত কষ্টের মধ্য দিয়েও আমি এতটা বছর কাটিয়ে দিয়েছি। তার সাথে সাথে আমার ছেলেকে মানুষের মতো মানুষ করব বলে প্রতিজ্ঞা করেছিলাম মনে মনে, কিন্তু আমি সেটা করেছি। অনেক বাধা, অনেক কষ্ট, অনেক ঘৃণা, অনেক কি বলবো, অনেক তাচ্ছল্য ভাব সবাই করেছিল আমাকে। এমনকি এ থেকে জেড পর্যন্ত সমস্ত সবাই আমার সাথে মানে অন্যায় ব্যবহার করেছিল, কিন্তু আমি কেউ তার প্রতিবাদ করতে পারিনি। এমনও দিন গেছে কেউ আমাকে ভাত দিচ্ছে, সে কুকুরের মতন যখন ছুঁড়ে ফেলে দেয়, যেরকমভাবে কুকুরকে ছুঁড়ে আমরা ফেলে দিই, ভাতটা দিই, সেরকম ছুঁড়েও আমাকে ভাতটা দিয়েছিল, কিন্তু তারও প্রতিবাদ আমি করতে পারিনি, কারণ আমার স্বামী আমার সাথে থাকতো না।
কিন্তু আমার স্বামীর টাকা দিয়েই এত বড় সংসারটা চলতো, তখন এত বড় সংসারটা ছিল, কিন্তু তবুও আমি মুখ বুঝে সহ্য করে চলে গেছি। কিন্তু কারণ আমার স্বামী আমাকে প্রচণ্ড ভালোবাসে, সেই সেই আশা নিয়েই আমি থাকতাম সবসময়। ছেলে যখন বড় হলো, আস্তে আস্তে বড় হলো, আস্তে আস্তে মাধ্যমিক দিল, আস্তে আস্তে উচ্চ মাধ্যমিক দিল, তারপরে হচ্ছে বিএড করলো, বিসিএ করলো। এখন বিসিএ করার পরেও 1 মাসের মধ্যে ও চাকরি পেয়ে গেল, ও চলে গেল উড়িষ্যায়। ওর তখন উড়িষ্যাতে ওদের হেড অফিস ছিল, অফিসে ওর বাবা নিয়ে গেল, একদিনের মধ্যেই চলে গেল। চলে যাওয়ার পর থেকে তবুও আমি ছেলের কষ্ট, মানে ওকে 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 ও আমাকে, ও আমার সাথে অনেক দুর্ব্যবহার করেছিল, কিন্তু আমি তো মা, ও তো আমার সন্তান। ও তোর এমন একটা বয়স আসবে তখন তো প্রেম ভালোবাসা করবে, সেই ভালোবাসার তাগিদে মনে হয় আমাকে ও সহ্য করতে পারতো না, কারণ মেয়েরা মনে হয় কিছু বুঝায়। কিন্তু আমি কখনো চাইনি যে আমি শুধু চেয়েছিলাম যে তুই বড় মানুষ হ, ভালো মন্দ মানুষ হ, আশেপাশে বা তোর আত্মীয় স্বজনরা যাকে যে তোকে ঘৃণা করতো, ভালোবাসতো না, তাদের 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 মুখে জবাব দিতেই হবে তোকে। সেই জন্য আমি ওর পিছনে থেকেছি আর ওকে মানে এগিয়ে নিতে সাহায্য করেছিলাম। কারণ ও তো ছোটো মানুষ, ও তো কিছু বোঝে না, ও তো তখন ভালো মন্দটা বুঝতে পারবে না। সেই জন্য আমি তার প্রতিবাদ করেছিলাম, তাকে মানুষের মতো মানুষ করার জন্য। সে আমাকে ভুল বুঝেছে, কিন্তু মাঝে মাঝে ও আমাকে অনেক কথা বলে এখন। কিন্তু যখন ও চলে যায় কাজে, আমি তো এখন ডিটেলস আমি আর বলছি না, পরে আপনাদের সাথে কোনোদিন যদি সময় পাই তাহলে বলবো। আর আমি কি থেকে কী বলতো, একটু ভেঙে গেছিলাম, মন খারাপ হয়ে গেছিলো, ছেলেটা চলে গেল, কাকে নিয়ে থাকবো। কিন্তু এখনও আমি নাকি মাঝে মধ্যে অনেক দিন ওর সাথে প্রায় 4-5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন কথা হয় না, তাও আমি মনটাকে সান্ত্বনা করে রাখি। যখন আবার একটু পারি একটু কথা বলি, যখন ওর মনটা ভালো থাকে তখন ও আমাকে ফোনটা করে। কিন্তু সেই তাগিদে ভাবছিলাম না যে রান্নাটা আমি করবোই না, আমি ইউটিউবটা করবোই না, ছেড়েই দেবো। কারণ তখন না মন মানসিকতা তো খুব খারাপ ছিল, কারণ তখন শ্বশুরবাড়ির থেকে ও এরকম খুব কষ্ট পেয়েছি, তারপরে ছেলেটা এরকম করছে, আমার খুব কষ্ট হয়েছিল। আর ও থাকতো না বাড়িতে, আমি এত সুন্দর সুন্দর রান্না করব, কাকে দেবো, কাকে খাওয়াবো? হ্যাঁ, সেই জন্য ওটা আমি ছেড়ে দিয়েছিলাম ওই ভাজা কষ্টে। এখন এখন তার অনেক দিন কেটে গেল, তারপরে মনটা আমার খুব খারাপ হয়ে গেছিলো। একবার আমি খুব অসুস্থ হয়ে গেলাম, মনে মনে অসুস্থ, সত্যি অসুস্থ হয়ে গেছিলাম। তখন আমার কিচ্ছু ভালো লাগতো না, তখন শুধু সুইসাইড করতে ইচ্ছে করতো, শুধু মনে ভাবতাম আর বাঁচবো না, সেটা করবোই। কিন্তু আমি অনেক দিন, কারণ আমার স্বামী বাড়িতে থাকেই না, 24 ঘন্টার মধ্যে মনে হয় 22 ঘন্টা ও বাইরেই থাকে, 2 ঘন্টার মতন বাড়িতে থাকে, বা কখনো 3 ঘন্টা বাড়িতে থাকে, কখনো রাত্রেবেলা একটু বাড়িতে থাকে, এমনি অনেকবার এরকম করেছিলাম। কষ্ট করতে করতে আর কিন্তু সুইসাইড করতে কোনোদিনও পারিনি, কারণ শুধু আমার সন্তানের দিকে আমার মনটা হতো। ও তো আমার সন্তান, ও তো আমার ছেলে, ও তো আমাকে কিছু, ও বেঁচে থাকলে তাও তো আমি ওকে দেখতে পাবো, কথা তো শুনতে পাবো। সেটাই আমি করতাম, সেটা ভাবতাম, ভেবে আমি কোনোদিনও সুইসাইড করতে পারিনি। এখনও ভাবি, মনটা সত্যি মাঝে মাঝে এত খারাপ হয়ে যায়, নিজের রিলেটিভরাও আমার উপরে ক্ষিপ্ত, জানি না কেন। আমি যাকে ভালোবাসি, যাকে আঁকড়ে ধরতে চাই, তারাই আমার শত্রু হয়ে যায়। আমি এটা আগে কখনো বুঝিনি। এমন হতে হতে এক সময় আমাদের এই শ্বশুরবাড়ির পাড়ার, সত্যি আমাদের শ্বশুরবাড়ির পাড়ার সমস্ত মানুষরা এত ভালো না, সত্যি খুব ভালো। নিজের আত্মীয় স্বজন থেকে ওরা সত্যিই ভালো, ওরা খুব হেল্পফুল, খুব ভালোবাসে। ওরা জানে যে আমি কেমন, এই টাইপের মানুষ। এমনও সময় এসেছিল, পাড়ারই এক দাদা বৌদি, তার ছেলে মেয়েরা এত ভালোবাসতো, আপনাদের কি বলবো। সেই দাদাটা এখন আর নেই, সেই দাদাটা চলে গেছে, সে চলে গেছে তার জায়গায়। তার কথা কোনোদিনও ভোলার নাই। এখন পরিস্থিতি অন্যরকম, তাই আমার
সেই জন্য তখন একদিনকে আমার ওই কথাটা ছাড়লাম। এবারে বলি, এইবার একদিন আমার সন্তান আমাকে অনেক দিন পর ফোন করেছিল। তখন বলছেন বাবা, ও আমাকে বলেছিল যে তোমার কি হয়েছে, তুমি এরকম করছো কেন? তখন আমি বললাম আমার ভালো লাগছে না, এইসব বললাম। বলার পরে তুমি কাজ করো, তুমি কাজ শুরু করে দাও, তুমি কাজ করো, তুমি ইউটিউবটা চলছিলে সেই ইউটিউবটা করো, তুমি এরকম করছো কেন? তখন আমার ছেলে অনেকবার বলার পরে তখন বলছে কি জানি, তখন ওর মাথাটা সত্যি ভালো ছিল। তারপরে দিনকে ভোরবেলায় আবার আমি সব পুজো দিচ্ছিলাম, তখনও আমাকে ফোন করেছিল যে মা তোমার শরীরটা এখন কেমন আছে, ভালো আছে তো, তুমি ভালো থেকো, তুমি কাজ করো, তুমি ইউটিউবটা খোলো, আবার খোলো। তখন বলছি মা, বাবা, তখন আমি বললাম বাবা আমি কিন্তু রান্নাবান্না করতে পারবো না, কিন্তু আমি রান্নাবান্না করবো, তো তুমি রান্না মাঝে মাঝে তো করো, কিন্তু তুমি তোমার প্রতিদিনকে যে রেগুলার কি কাজ করছো না করছো সেই সব তুমি নিয়ে একটা ভিডিও করো, তোমার মনও ভালো থাকবে, তোমার সব ভালো থাকবে। সেই জন্য শুরু করে দিয়েছিলাম আবার এই এপিসোডটা, এই এই জার্নিংটা। প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থেকো। আমি বললাম কারণ আমার দুঃখের কথা বা কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করতে গেলে একটা ইউটিউব কি, একটা এপিসোড কি, 1 2 3টে এপিসোডও শেষ হবে না। প্লিজ বন্ধুরা তোমরা আমাদের সাথে সাথে থেকো, আর আমাকে একটু লাইক শেয়ার করে এবং আগে নিতে সাহায্য করো। আর তারপর থেকে আমি যেখানেই রান্নার সুযোগ পাই আমি সেখানেই অংশগ্রহণ করতে যাই। এই নিয়ে 3 থেকে 4 বার হয়ে গেল আমি 25টা জেলার মধ্যে আমি টপার হয়েছিলাম। তারপরে সেখান থেকে আমাকে নিয়ে চলে গেল আসানসোলে, সেখানেও আমি টপার হলাম। সেখান থেকেও আমি মানে প্রাইজ নিয়ে বাড়ি আসলাম। কিন্তু আসানসোলের যখন এই প্রোগ্রামটা হয়, হ্যাঁ, গুড মর্নিং প্রোগ্রামটা হয়, তখন ওরাই তো করে। ওরা আবার কী বলতো, আসানসোলের প্রোগ্রাম আসানসোলেই রাখবে, কোনো গিফট তার আসানসোলের বাইরে যাবেই না। কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখলাম যে আমি 2-3বার টপার হয়েছি। হওয়ার পরে এবার আমি আসানসোলে গেছিলাম, সেখানেও 200 জনের মতন পার্টিসিপেট ছিল, সেখান থেকেও আমি টপার হয়ে বাড়ি আসি। সেই ফার্স্ট, তাই সবাই তাই বলেছিল যে আরতি সরকারই পেলো আসানসোল থেকে প্রাইজ, কিন্তু এই প্রাইজ কোনোদিন বাইরে যায়নি। আসানসোলের মধ্যে ছিল 1st 2nd 3rd 4th 5th সব আসানসোলে ছিল। সেখান থেকে এখন আমি টুকিটাকি যতগুলো প্রোগ্রাম পাই, মানে ছোটো মানে যাই ভাব বাড়ির সাথে সামনাসামনি যেখানে আমি যেতে পারবো সেখানে আমি চলে যাই অংশগ্রহণ করতে। সেখানেও আমি কিছু না কিছু গিফট তো আমি পাই, জানি না। 1st 2nd 3rd মধ্যে আমি থাকি, 4th মধ্যে 5th মধ্যে আমি থাকবই, বেশি থাকি ফার্স্ট টপারের মধ্যেই থাকি। এখন ভাবছি যে এটা নিয়েই আমি আগাবো, কারণ আমাকে হ্যাংলা সেল থেকেও সবাই আমাকে বলছে যে আপনি হ্যাংলা সেলে যোগ করুন, ঢুকুন। আমি তখন মনস্থির করলাম যে অনেক দিন হলো, অনেক ভেবেছি, ভেবে না কেউ কারণ নয়, ঠিক আছে আমি এটা নিয়ে যখন আগাতে চাচ্ছি আগাবো। তাই আমি এখনও হ্যাংলা সেলেই আবার ঢুকে যাব, মানে ঢুকবো, এটাই মনস্থির করলাম। দেখি আজকালকের মধ্যেই ওখানে ফর্ম ফিল আপ করে ওখানে আমি ঢুকে যাব। আর আছেই তো জি বাংলা আছে, আকাশহাট আছে। আমি জি বাংলা তো এর আগে একবার গেছিলাম, 2019-এ গেছিলাম। আকাশহাটেও আমি 2021-এ গেছিলাম, 21শে ফেব্রুয়ারি গেছিলাম, 21শে ফেব্রুয়ারিতেও গেছিলাম। আবার এখনও রিসেন্ট এই তো 3-4 দিন হলো করে আসলাম আকাশহাটে। সেটা আবার এপিসোডটা দেখাবে আমার সামনে 6ই জুলাই আবার এই প্রোগ্রামটা আমাকে দেখাবে আকাশহাটের বেলা 1:30টার সময়। প্লিজ তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার এই প্রোগ্রামটা দেখো। জানি না প্রোগ্রামটা কেমন হয়েছে না হয়েছে, কিছুই জানি না। ওখানে প্রচণ্ড পরিমাণে ক্যামেরা আর লাইট, সেখানে কি একটু উল্টো বিলটা বিষ হয়ে গেলেই মুখের আকৃতি নষ্ট হয়ে যাবে, হাতের ভঙ্গিমা নষ্ট হয়ে যায়, ঠোঁটের ভঙ্গিমা নষ্ট হয়ে যায়। কিন্তু আমি খুব ছটপটে মানুষ, কিন্তু হতেও পারে, কিছু মনে করবো না। কিন্তু তোমরা প্রোগ্রামটা দেখো, ভালো লাগবে। আর তোমরা সবাই আমার সাথে থেকো, প্লিজ বন্ধুরা, আর আমাকে আগে নিতে সাহায্য করো। হ্যাঁ, আর এটা হচ্ছে রামের ঘরে তোমাদের এর আগেও দেখছিলাম নতুনত্ব কি গাছ হচ্ছে না হচ্ছে, কি ফুল ফুটেছে না ফুটেছে। এখন রামের ঘরে এত সুন্দর ফুল ফুটেছে কয়েকদিন ধরে। তোমাদের সাথে শেয়ার তো তোমাকে করতেই হবে, শেয়ার না করলে আমার মনটা ভালো লাগবে না। তাই চলো এবার রামের ঘরে কী নতুনত্ব ফুল ফুটেছে সেটা তোমাদের সাথে দেখবো, তাই তো? তোমরা আমার সাথে চলো।
দেখো কি সুন্দর ফুলটা, পুরো অরেঞ্জ, তার উপরে দেখো কি ভালো লাগছে ফুলটা দেখতে। এই ফুলের গাছটা আমরা এনেছিলাম কোথা থেকে জানো? সেই অনেক দূর, হ্যাঁ, অশোকনগর যে কচুয়া আছে সেই কচুয়া থেকেই দেখো আরও ফুল ফুটেছে। এটা হচ্ছে সেই কচুয়ার থেকে আনা হয়েছে আমার পিসি বাড়ির থেকে। এত সুন্দর ফুলটা, তোমাদের কি বলবো, তোমাদের এটা এখন তোমরা বুঝতে পারছো তো ফুলটার কালারটা, এবং কত সুন্দর, কত পাপড়ি। এই ফুলটা দেখলে মনে হচ্ছে কি যে সে গন্ধরাজ ফুলের মতন পুরোটা। এটা এই গাছটা ভালোই প্রচুর ফুল ফোটে। আজকের মধ্যে দুটো ফুটেছিল, এর আগে কি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি একটু অন্য রান্নার কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য শেয়ার করতে পারিনি।